একটা উদাহরণ শুধু দেব, 4 থেকে 14 প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিগত ইউপিএ সরকার গরিব এবং প্রান্তিক মানুষ, অর্থনৈতিক দুর্বল মানুষ, কাঁচা বাড়িতে থাকা মানুষ, বিপজ্জনক ঝুঁকি নিয়ে পরিবারকে রাখা মানুষজন, যেখানে মাত্র 4,666 কোটি টাকা পেয়েছিলেন, সেখানে 4 থেকে 23 পর্যন্ত মাননীয় মোদীজির নেতৃত্বে ভারত সরকার 40 লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি 30,000 কোটি টাকা দিয়েছেন। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন, মাত্র 1 মাস কয়েকটা দিন। এই অর্থবর্ষে, যা 31 মার্চ 2027 শেষ হবে, তারপরে আপনি নিজেই ডবল ইঞ্জিনের প্রচারক হয়ে যাবেন। আমাদের আর প্রচার করার দরকার হবে না। এক্ষেত্রেও আপনি যদি কয়েকটা উদাহরণ আমার কাছে চান, উদাহরণ 1,43,00,000 পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা। উদাহরণ 2, প্রধানমন্ত্রী সূর্যঘর কর্মসূচি রাজ্যে চালু করা। উদাহরণ 3, জল জীবন মিশনে 27,000 কোটি তো লুট করে নিয়েছেন ভারত সরকারের। যে কোনো একটা গ্রামে যাবেন, আমি তো বিভিন্ন জেলাতে, বিভিন্ন 2-3টি জেলাকে নিয়ে নিয়ে প্রশাসনিক সভা করছি, সেখানে আমাদের ওরা ডাকতো না, আমরা ওদের ডাকছি। ওদেরকে জিজ্ঞেস করছি, জল গেছে? 27,000 কোটি টাকা কোথায় গেল? ওদেরই এমএলএ এমপিরা বলছেন নল গেছে কিন্তু জল যায়নি। আমরা 39,000 কোটি টাকার এগ্রিমেন্ট করেছি আগামী অর্থবর্ষে। শুধু তাই নয়, মানরেগা এই মাসে শেষ হয়ে যাবে, আপনারা জানেন। এটা তো আগামী 20 দিনের জন্য। আমরা 2 দিন আগে চালু করেছি। 700 কোটি টাকা ভারত সরকার আমাদের ট্রান্সফার করে দিয়েছে, স্যাংশন লেটার আমার হাতে দিয়েছে। আমি মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষের হাতে সেই স্যাংশন লেটার দিয়ে দিয়েছি। এবং যে নতুন স্কিমটি আসছে, 125 দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষরা, বিকশিত ভারত জি রামজি, এটাতে আগামী অর্থবর্ষে, অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস পরের অর্থবর্ষের 3 মাস, অর্থাৎ 2026 এবং 27, ভারত সরকার 8,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছেন। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে এবং একটা রূপরেখা, যদিও এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, 22 তারিখে আপনারা বুঝতে পারবেন যে এই সরকার অর্থনীতিকে সামলে নিয়ে পশ্চিমবঙ্গকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে, যা আগামী দিনে অর্থনৈতিক স্বনির্ভর এবং আত্মনির্ভর পশ্চিমবাংলা তৈরি হবে। মাননীয় মোদীজির ভোকাল ফর লোকাল এবং নির্ভরশীলতা নয়, আত্মনির্ভরতা, সেই মন্ত্রেই পশ্চিমবাংলার ডবল ইঞ্জিন বিজেপি সরকার এগিয়ে যাবে। এএনআই উজ্জ্বল মাইক্রোফোন। दादा गुड मॉर्निंग। जिस तरह से आपने 12 साल जो उपलब्धियां हैं सरकार की उसके बारे में आपने बताया है, आपकी सरकार को भी लगभग 1 महीना का लगभग हो चुका है। लगातार जिस तरह की आपने जो काम को अभी देखा जा रहा है, जो इम्प्लीमेंट्स कर रहे हैं या मीटिंग्स कर रहे हैं, तो कोऑर्डिनेशन की बात कर रहे थे पहले डबल इंजन सरकार की, तो एक बड़ा गैप जो अभी आप केंद्र सरकार और राज्य सरकार में देखा गया था इससे पहले सरकार में, तो कितना बड़ा चैलेंज अभी तक आपको लग रहा है और किस तरह से आगे और प्लान कर रहे हैं? क्योंकि डबल इंजन की सरकार का जो एक मोटिवेशन है, चाहे मैनिफेस्टो में आप लोगों ने बात किया था, बॉर्डर्स इशू है, बॉर्डर्स का आपने जमीन दिया है, तो अभी तक और क्या क्या आगे है और किस तरह से इसको प्लान आउट कर रहे हैं?
और थोड़ा हिंदी में भी 12 साल वाला थोड़ा बता दे प्लीज। देखिए, आज का ये प्रेस कॉन्फ्रेंस पूरा देश में हो रहा है, नेशनल लेवल में हो गया और देश में हर प्रदेश में प्रदेश अध्यक्ष और चीफ मिनिस्टर, जहां चीफ मिनिस्टर नहीं है, लीडर ऑफ अपोजिशन और प्रदेश अध्यक्ष कर रहा है। ये प्रेस कॉन्फ्रेंस का मेन एम एंड ऑब्जेक्ट और एजेंडा है विश्व की सबसे लोकप्रिय नेता, हमारी देश के प्रधानमंत्री मोदी जी का जो लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर, उन्होंने जो नया रिकॉर्ड बनाया, उनके ऊपर 12 साल का कितना कितना काम हुआ है उसके ऊपर। इसके लिए ये जो प्रेस मीडिया रूम है, उनका बाहर एक एग्जीबिशन भी हम लोग लगाया। उसमें सब मोदी जी का इतना प्रोग्राम है, इतना प्रोजेक्ट है, इतना स्कीम है, और जो स्कीम इंप्लीमेंटेशन हो गया है, उनका मूलभूत सुविधा आप नागरिक को मिल रहा है, जनता को मिल रहा है। जैसे कलकत्ता का जनता को मेट्रो का सुविधा भी मिल रहा है, हमारी पूरा प्रदेश का जनता को वंदे भारत का स्पेशल बेनिफिट मिल रहा है, कल्याणी एम्स में इलाज की व्यवस्था मिल रहा है, 54 लाख किसान का पीएम किसान सम्मान निधि का रुपया अपने खाते में मिल रहा है, 3 लाख लाखपति दीदी बना है, 74 लाख शौचालय बना है, 40 लाख बंगाल में प्रधानमंत्री आवास योजना का घर मोदी जी ने दिया है, ये लोग लौटा है। जल जीवन मिशन का 27,000 करोड़ दिया है, नल तो है लेकिन पानी नहीं है। बंगाल में भी आया है लेकिन बीच में थोड़ा डीरेल भी कर दिया। इसलिए हम लोग पूरा देश में जिस तरीके से मोदी जी काम किया, राजमार्ग से लेकर नया रेल लाइन से लेकर वंदे भारत से लेकर एम्स से लेकर आईआईटी लाइक एजुकेशनल इंस्टीट्यूशन से लेकर ये जो पूरा काम हुआ है, उसके ऊपर आज की प्रेस वार्ता था। इसमें हम लोग ज्यादा दिन नहीं हुआ है, 5 हफ्ता चल रहा है। पश्चिम बंगाल का नया सरकार आया है। ये सरकार मोदी जी का नेतृत्व में, उनका आशीर्वाद लेते हुए हम लोग काम करेगा, उनका गाइडेंस में काम करेगा। और इतना कम दिन के अंदर हम लोग भी कुछ काम किया है, और डबल इंजन का फायदा धीरे धीरे जनता को मिलना शुरू भी हो गया है, शुरू भी आने वाला दिन में हो जाएगा। प्रदेश की सरकार का काम के बारे में आपने पूछा। जो पहले देश की सुरक्षा का बात था, हम लोग बीएसएफ को जमीन हैंडओवर करने का काम कर दिया, वो डेली हैंडओवर हो रहा है। अब तो 100 किलोमीटर के आसपास की जमीन हम लोग हैंडओवर कर दिया है। नॉर्थ बंगाल में कुछ एरिया जो चिकन लेग से लगा हुआ है, उसमें फेंसिंग का काम बीएसएफ चालू भी कर दिया है। आपने देखा है, हम लोग समयबद्ध तरीके से ये भी पूरा करने का काम करूंगा। ये देश की सुरक्षा का सवाल है। दूसरा, भारतीय न्याय संहिता बंगाल में चालू नहीं था, वो लोग चालू कर दिया। हम लोग सेंसस का काम बंद पड़ा हुआ था, इसमें कोई राजनीति नहीं है देश का। ये तो सेंसस का काम कॉन्स्टिट्यूशनली सरकार को करना चाहिए, लेकिन 16 मई 2025 देश की गृह मंत्री जी ने लेटर भेजा एक सीएम को, उन्होंने कुछ नहीं किया। 1 साल बाद हम लोग का सरकार, बीजेपी का सरकार, ये काम टेकअप किया। जल जीवन मिशन का एग्रीमेंट हुआ है 39,000 करोड़। आयुष्मान भारत का एग्रीमेंट दिल्ली में हो गया, 1,43,00,000 फैमिली आइडेंटिफाई हो गया, जिसको आयुष्मान भारत का कार्ड मिलेगा। प्रधानमंत्री सूर्य घर हम लोग टेकअप कर लिया, जिसमें लो इनकम ग्रुप का इलेक्ट्रिक का जो खर्च हो रहा है महीने में, वो भी बंद हो जाएगा। बाकी कृषि क्षेत्र से लेकर एम्प्लॉयमेंट से लेकर
इंडस्ट्री से लेकर हमारी लघु उद्योग से लेकर सब में काम और चालू हो गया है। रेल मंत्री खुद आया था। यहां पश्चिम बंगाल में 100 से ज्यादा अमृत भारत स्टेशन चल रहा है निर्माण। 500 के आसपास आरओबी और अंडरपासेस एनओसी हम लोग दे दिया है। 61 न्यू रेलवे प्रोजेक्ट, उनका जमीन के लिए भी डिस्ट्रिक्ट मजिस्ट्रेट को, जो लैंड एक्विजिशन अथॉरिटी है, लैंड परचेजिंग अथॉरिटी है, उनको डायरेक्शन मिल गया है। मैं कितना बात बोलूं हमको, ये बोलते बोलते तो लंबा हो जाएगा, मुझे मालदा जाना पड़ेगा। आप सब देखते रहिए, जो विश्वास के साथ मोदी जी का गारंटी के नाम पर बंगाल में भाजपा सरकार बनाया, उसका पूरा के पूरा रक्षा करने का काम भारतीय जनता पार्टी का ही सरकार करेगा। अब डबल इंजन का जो बेनिफिट पश्चिम बंगाल का जनता को मिलेगा, वो फिशरमैन सेक्टर हो सकता है, वो पहाड़ हो सकता है, पुरुलिया बांकुड़ा का जंगल महल हो सकता है, शेड्यूल कास्ट हो सकता है, शेड्यूल ट्राइब हो सकता है। हम लोग धोती आबा का प्रोग्राम चालू कर दिया। बॉर्डर एरिया में वाइब्रेंट विलेज का काम चालू कर दिया 9 हमारी बॉर्डर डिस्ट्रिक्ट में। झाड़ग्राम में लाइवलीहुड एनहेंस करने के लिए स्पेशल प्रोग्राम भारत सरकार की, वो भी हम लोग टेकअप कर लिया। अब देखते रहना कैसे बंगाल आगे बढ़ेगा। और हमारी देश की कल्चरल डिवोशनल कैपिटल है बंगाल। ये बंगाल किस तरीके से खड़ा हो जाए ना। आप सब लोग 21 तारीख सुबह सुबह जोगा में आ जाना। कलकत्ता में हो रहा है, प्रधानमंत्री जी खुद रहेगा। सब लोग पार्टिसिपेट कीजिए। आज से थोड़ा योगा प्रैक्टिस चालू कर लीजिए, यही मेरा गुंजाइश है। प्रदीप्ता तपादार, चीफ रिपोर्टर पीटीआई। गुड मॉर्निंग। গুড মর্নিং স্যার। আমার প্রশ্নটা হচ্ছে কি, কিছুদিন আগে বিজেপি স্টেট প্রেসিডেন্ট পপুলেশন কন্ট্রোল এবং ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে কিছু কথা বলেন। তো আপনার সরকার বা আপনাদের বিজেপি সরকার কি পশ্চিমবঙ্গে ফ্যামিলি প্ল্যানিং বা চাইল্ড কন্ট্রোলের কোনো পলিসি বা কোনো নতুন নিয়ম আনছেন বা পরিকল্পনা আছে? সরকারটা ভারতীয় জনতা পার্টি পরিচালিত এবং প্রদেশ সভাপতি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি নন, একজন প্রাজ্ঞ বিচক্ষণ এই রাজ্যের নেতা। তিনি কয়েক দশক ধরে এই বিচারধারা এবং আদর্শকে প্রতিষ্ঠা করার লড়াই করছেন। উনি যে ধরনের পরামর্শ দিয়েছেন বা দেবেন, সে বিষয়ে ভারতীয় জনতা পার্টি পরিচালিত বর্তমান সরকার যত্নবান থাকবে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা নিশ্চয়ই তার সঙ্গে আমি করব। এই বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি, তাই এক্ষুনি প্রাথমিকভাবে এই বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু অনেক বিষয় তার পরামর্শ সরকার নিচ্ছে। অনেক কর্মসূচিতে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে উপস্থিত থাকছেন এবং যেটা মুখ্যমন্ত্রীকে বলে ছিল, সেই নাম পরিবর্তনের ক্ষেত্রে আমরা মাননীয় রাজ্যসভার সাংসদ, এই রাজ্যের অত্যন্ত বিচক্ষণ বাগ্মী একজন নেতা শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে দায়িত্ব দিয়েছিলাম নাম চুজ করার জন্য। সেই নাম তিনি সিলেকশন করে দিয়েছেন, যেটা আমাদের চলছে। উনার বিভিন্ন পরামর্শ গাইডেন্স নিয়ে বর্তমান সরকার চলবে এবং মুখ্যমন্ত্রী আর মাননীয় রাজ্যসভার সাংসদ বিজেপি প্রদেশ সভাপতির মধ্যে আমরা কথাবার্তা বলে আমাদের সংবিধান সর্বোপরি, সংবিধানকে হাতে ছুঁয়ে আমরা শপথ নিয়েছি এবং আমরা দুজনেই সংবিধানের প্রতি আমাদের যে আনুগত্য, প্রশ্নাতীত আস্থা রয়েছে। সংবিধান এবং আইনের মধ্যে যে সুযোগগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের স্বার্থে সর্বোপরি, রাষ্ট্র প্রথম, দেশের স্বার্থে আমরা সেই কর্মসূচিগুলোই নেব। মৌমিতা চক্রবর্তী, জি 24 ঘন্টা। নমস্কার। আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি গত সরকারের আমলে এটা হামেশাই দেখেছি।
আইন শৃঙ্খলা নেমেছে আর কর্মসংস্থান সেটাও নেমেছিল। এই দুটো ক্ষেত্রে যারা নির্দিষ্ট ক্যাটাগরি ধর্মকে সামনে রেখে যারা আইন শৃঙ্খলা ভাঙবেন তাদেরকে কোনো আলাদা করে বার্তা দেবেন কিনা বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা, এক। দুই, রাজ্যের শিল্প বিনিয়োগ কর্মসংস্থানের ক্ষেত্রে যদি কিছু বলেন। আবারও বলি, এটি রাজ্য সরকারের কাজ সংক্রান্ত সাংবাদিক সম্মেলন নয়। তা আপনারা ইন্টারেস্টেড এই বিষয়ে প্রশ্ন করেছেন, আমি কিছু উত্তর দেব, কিছু উত্তর স্কিপ করতে হবে। আমি আপনাকে প্রথমত বলি, এই আইন শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল আসানসোলে একটা ফাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে। আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, না পাবেনও না, বিশ্বাস রাখুন। আর যদি করে আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। ঈশানদেব চ্যাটার্জি, আনন্দবাজার অনলাইন। সুনীলবাবু, আপনি একাধিকবার বলেছেন যে এটা কেন্দ্রীয় সরকারের 12 বছরের বিষয়ে সাংবাদিক বৈঠক, কিন্তু পশ্চিমবঙ্গ সবে 1 মাস হলো ডবল ইঞ্জিন সরকারের স্বাদ পেয়েছে। আপনি সে সম্পর্কেও বলেছেন যে এই 1 মাসে আপনার উপলব্ধি কি কি। তবু একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো যে এই 1 মাসে আপনি এই সরকারের সবচেয়ে বড় অর্জন বা সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে কোন বিষয়টিকে বা কোন বিষয়গুলিকে দেখছেন? দেখুন, 1 মাসে মূল্যায়ন করা খুব মুশকিল। যে কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করা উচিত, বিএসএফ কে জমি হস্তান্তর থেকে সেন্সাসের কাজ চালু করা থেকে অবৈধ অনুপ্রবেশকারীকে রাস্তা দেখিয়ে দেওয়া, এই ধরনের কাজকে অগ্রাধিকার দিয়ে যে জনকল্যাণের সুযোগ 21টা বিজেপি বা এনডিএ পরিচালিত সরকার পাচ্ছে, আমাদের রাজ্যের মানুষ পাচ্ছেন না। তাকে বাস্তবে রূপায়ণের ক্ষেত্রেই অগ্রাধিকার দিয়েছে। আমি আমার নেতৃত্বে পরিচালনাধীন বিজেপি সরকারের মূল্যায়ন এই 32-34 দিনে আমার পক্ষে করা সম্ভব না। আমি এই মূল্যায়নের ভার জনগণের উপর ছেড়ে দিতে চাই। তাদেরকেও বলবো যে আমাদেরকে আপনারা সময় দিতে হবে। আমরা যেটা অগ্রাধিকারের ভিত্তিতে করা দরকার করেছি, যেটা অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে সেটাও করব। এবং এই সরকারের মূল্যায়ন 2007 31 মার্চ অর্থবর্ষ শেষ হওয়ার পরে যদি সবগুলো প্যারামিটার মূল্যায়ন করেন, যে প্যারামিটারের মধ্যে প্রথমত রাজ্যের অর্থনৈতিক বিকাশ এবং শ্রীবৃদ্ধি, রাজ্যের রাজস্ব আদায় বৃদ্ধি করা, রাজ্যে বিজনেস এবং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা, শিল্প বিনিয়োগের ক্ষেত্রে পলিসি নির্ধারণ করা, স্বচ্ছতার সঙ্গে ঘুষমুক্ত কর্মসংস্থান, সরকারি কর্মসংস্থানের দিগন্তের উন্মোচিত করা এবং সাধারণ জনগণের ক্ষেত্রে কল্যাণকর কর্মসূচি চালু করা আর ডবল ইঞ্জিনের বেনিফিট মানুষকে পৌঁছে দেওয়া। এই প্যারামিটারগুলোতে আইন শৃঙ্খলা তো নিশ্চয়ই, সঙ্গে নারী সুরক্ষা। আপনি যদি মূল্যায়ন আগামী অর্থবর্ষের পরে করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সরকার শুধুমাত্র দল, পতাকা, ব্যক্তি, মুখ, নামের পরিবর্তন ঘটিয়েছে, শুধু তাই নয়, ব্যবস্থার এবং স্বাদেরও পরিবর্তন ঘটে গেছে। রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা। নমস্কার। ডবল ইঞ্জিন সরকার 1 মাস হয়েছে। আপনারা প্রথম থেকে বলেছেন সীমান্ত সুরক্ষা করা আমাদের মূল টার্গেট, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূলের প্রাক্তন সাংসদ, তিনি মুখ্যমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন, একটি তদন্তে দাবি করেছেন যে
সাংসদ, প্রাক্তন সাংসদ ইমরান, তিনি বাংলাদেশের একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে এবং তিনি এখানকার টাকা বাংলাদেশের সরকার ফেলার জন্য কাজ করিয়েছিলেন। উনি চিঠি লিখেছেন আমার তো প্রথমত জানা নেই, আর এই ধরনের অবৈধ কাজকর্ম পশ্চিমবঙ্গের মাটিতে যে হয় আমরা জানি, আমি বহুবার বিরোধী দলনেতা হিসেবে এগুলো বলেছি, কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তির সম্পর্কে তথ্য ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আমার বলাটা একটু মানে অতিরিক্ত, একটু অতিশয়োক্ত হয়ে যেতে পারে। আমি খুব দায়িত্বশীল একজন নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করি বা মুখ্যমন্ত্রী হিসেবে। আমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করব এবং যেহেতু চিঠিটা কেন্দ্রীয় সরকারের কাছে গেছে, কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত যারা ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছেন বা অন্যান্য রয়েছেন, তারা বিষয়টা দেখবেন। তারা যদি কোনো প্রকার সহযোগিতা চায় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ আইবি বা পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ যারা করেন সিআইডি বা এসটিএফ, তারা তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। জয়ত্রী নাগ, দ্য ইকোনমিক টাইমস। আমাদের স্টেটে ল্যান্ড অ্যাকুইজিশন একটা মেজর প্রবলেম ছিল বিগত সরকারের ক্ষেত্রে এবং বাধা দেওয়া হতো, যে কারণে অনেকটা কারণে ইন্ডাস্ট্রি আসেনি। তো আমাদের নতুন গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি নতুন ল্যান্ড পলিসির ব্যাপারে কি ভাবছেন এবং পরিকল্পনা আছে? প্রথম কথা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন বা ল্যান্ড পারচেজ, এটা তো ভারতবর্ষে আইন আছে, 1894 সালের আইন। সেই আইনে জেলার ডিএমরা অর্থাৎ কালেক্টররা জমি অধিগ্রহণ করে। তাহলে রেল, এই যে বিএসএফ কে আমরা জমি দিচ্ছি, এই জমি সবটা তো সরকারের হাতে নেই, জনগণ তো দিচ্ছেন, তারা দেশকে ভালোবাসেন, তাদের কাছে পারচেজ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হ্যান্ডওভার করে দিচ্ছে ভারত সরকারকে। জমি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ ভারত সরকার দিচ্ছে। অর্থাৎ কর্মসংস্থানমুখী, শিল্প বান্ধব এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে এবং যে শিল্পকে দেখে প্রচুর অনুসারী শিল্প আসবে। এই ধরনের কোনো উদ্যোগ নিলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জনগণ এগিয়ে আসবে। তার জন্য সিপিএম এর মতো সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো গুলি চালনা করতে হবে না, কারো মাথায় লাঠি মারতে হবে না, অথবা মমতা ব্যানার্জির মতো সব তালা চাবি লাগিয়ে রাখতে হবে না। এই দুটোই কিন্তু মানুষ বিরোধী। 14ই মার্চ 2007 গুলি চালানোরও মানুষ ঘৃণা করে, বিরোধিতা করে। আর মমতা ব্যানার্জি যেভাবে শিল্পপতিদেরকে বলে দিয়েছিলেন যে চলে যান, নিজেরা বুঝে নিন, আমি সব পারবো না, এটারও বিরোধী। এই সরকারের এই অল্প সময়কালে হসপিটাল নির্মাণ, রেলপথ সম্প্রসারণ, জাতীয় সড়ক সম্প্রসারণ, বিএসএফ কে জমি দেওয়া অথবা নতুন কোন সরকারি পরিকাঠামোগত কাজ করার ক্ষেত্রে আমি নিজে দেখছি পশ্চিমবাংলার জনগণ এগিয়েছে। নির্ধারিত মূল্যে জমি নিজেরাই দিয়ে যাচ্ছেন। তার জন্য কোথাও সিপিএম এর মতো পিঠে গুলিও করতে হচ্ছে না, আর মমতা ব্যানার্জির মতো লাল ফিতার বাঁধনে ফাইলগুলোকে আলমারির ভিতরে লুকিয়েও রাখতে হচ্ছে না। আপনার সদিচ্ছা, আপনার মানুষের প্রতি ব্যবহার এবং গোপনীয়তা না রেখে মানুষের কাছে সবটা সামনে নিয়ে গেলে পশ্চিমবাংলার জনগণ বেকারত্বের হাত থেকে মুক্তি চায়। তারা বিজেপি শাসিত রাজ্যের উন্নয়ন দেখে, কারণ বাঙালিটা সবচেয়ে বেশি পর্যটন প্রিয় বাঙালি, তারাই পর্যটক, ভরিয়ে দেয় দুর্গাপূজার সময়, শীতের সময় এবং সামারের সময়ও চলে গেছে অনেক জায়গায়। দেখবেন সিমলা, দেরাদুন, মুসৌরি ভর্তি বাঙালি।
স্বাভাবিকভাবে তারা যখন অন্য রাজ্য থেকে ফিরে আসে আমাদের কাছে বলে যে কি দেখে এলাম, গুজরাট কি করে দিয়েছে, উত্তরাখণ্ড কি হয়ে গেছে, ইউপি কিভাবে দাঁড়িয়ে গেছে, পুনে নাগপুর কোথায় চলে গেছে, এই অল্প দিনে 2 বছরে উড়িষ্যা কি করে দিল, দুটো সিটি এক হয়ে গেছে আপনার ভুবনেশ্বর কটক, আর ভুবনেশ্বর পুরী এক হওয়ার পথে, আরবানাইজেশন, এত ছোট ইন্ডাস্ট্রি জাতীয় সড়কের দুপাশে। তা আপনাদের পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না কেন, হলো না কেন? অতএব জমি কোনো সমস্যা নয়, নিশ্চিন্তে থাকুন। এবিপি আনন্দ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখছি 12 বছর ধরে যে সরকার ছিল সেই সরকার কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছে, কিন্তু সাম্প্রতিককালে বেশ কয়েকজন সাংসদ তারা বলছেন প্রধানমন্ত্রী যেভাবে চালাতে চান দেশকে আমরা তাদেরকে সমর্থন করব। এই সংখ্যাটা 18-19, বাকি সংখ্যাটা এই মতে আসতে কতদিন সময় লাগবে বলে আপনি মনে করছেন? আমার জানা নেই এই ব্যাপারে কিছু, আমি কিচ্ছু বলতে পারবো না, আমার কাছে কোনো খবর নেই, সূচনা নেই। স্নেহময় চক্রবর্তী, দ্য টেলিগ্রাফ। নমস্কার, আমার ইন্ডাস্ট্রি নিয়েই একটা প্রশ্ন। আপনি যেদিন রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছিল সেদিন বলছিলেন যে রেলের প্রজেক্টও যেন রাজ্যে পাই, কারখানা পায়। এইরকম কোন কোন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে এই গভর্নমেন্ট গুরুত্ব দিচ্ছে? আর সিঙ্গুরের জন্য কি কোনো স্পেশাল প্ল্যান আছে? টাটারা আসবে? প্রথম কথা আপনাকে বলি, কাঁচড়াপাড়া, আপনার খড়গপুর সহ রেলের অনেকগুলো ওয়ার্কশপ রয়েছে, রেল কেন্দ্রিক ইন্ডাস্ট্রি। এখানে ওয়াগান তৈরি, ওয়াগান মেনটেনেন্স, রেলের অনেকগুলো মেশিনারি লাগে, সেই মেশিনারিতে অনেক ধরনের ইন্ডাস্ট্রি নিজে রেলের যে সমস্ত কর্পোরেশন রয়েছে তারা করতে পারে। আমি সেটাই মাননীয় রেলমন্ত্রীকে তুলে ধরেছিলাম যে নতুন রেল লাইন, আরবি, আন্ডারপাস, অমৃত ভারত স্টেশন, মেট্রো সম্প্রসারণ, নতুন রেলগাড়ি, নতুন রেল স্টেশন, বন্দে ভারত, বুলেট ট্রেন, এসব তো হলো। আপনার যে কটা এখানে ওয়ার্কশপ রয়েছে তার এক্সপানশন করলে আরো কয়েক হাজার ছেলে চাকরি পেতে পারে, এবং এখানে সমস্ত রকমের কাঁচামাল আছে, র মেটেরিয়াল রয়েছে। গড গিফটেড এভরিথিং পশ্চিমবঙ্গে, নেচার গিফটেড এভরিথিং। শুধু চুরি করলেন তো, কাজ তো আর হলো না বিগত সরকারের উদ্দেশ্যে, এটা আমার বলা। তাই রেলমন্ত্রীকে অনুরোধ করেছি তিনি এই দিকটাতেও নজর দিন। উনি যা বলেছেন আপনারা নিজেরা লাইভে দেখেছেন, মাননীয় রেলমন্ত্রী বলেছেন যে তিনি এই সংক্রান্ত বিষয়ে তার যে পশ্চিমবঙ্গ মিশন রয়েছে, উন্নয়নের মিশন, তাতে যুক্ত করবেন। এটা 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে স্পেসিফিক সিঙ্গুর এবং টাটা, এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে, ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো
খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে, শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে, সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া, পুলিশ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির পিএমইজিপি থেকে শুরু করে মুদ্রা যোজনা থেকে শুরু করে ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে সাপোর্ট দিয়ে পিএমইজিপি সহ সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং এমএসএমই সেক্টর সঙ্গে ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি সহ আমাদের অন্যান্য যে সেক্টরগুলোতে আমরা ছোট, মাঝারি এবং বড় প্রসেসিং ইউনিট, ইন্ডাস্ট্রি করতে পারি, তার মধ্য দিয়ে কর্মসংস্থান করা। এই ত্রিমুখী ত্রিফলা যদি কার্যক্রম করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে, বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবে এবং এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, রাজস্ব বৃদ্ধির সাথে সাথে আমরা এগোতে পারবো। আর যে কোনো বড় ইন্ডাস্ট্রি এলে নিজেরাই পরিকাঠামোগত উন্নয়ন করে, সেখানে সেতু তৈরি হয়, ব্রিজ নির্মাণ হয়, রেলওয়ে কানেক্টিভিটি বাড়ানো হয়, ওয়ার হাউস তৈরি হয়, এমনকি মেডিকেল ফেসিলিটিও তারা অনেক জায়গায় করেন তাদের বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমি প্রাথমিকভাবে কিছু কিছু কাজ করেছি, কিন্তু এত তাড়াহুড়া আপনারা করবেন না। আমরা দেখে নিতে চাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফুল দিয়ে ছবি তোলার জন্য তারা না, প্রকৃতপক্ষে কিছু করতে চাইছেন। প্রথমত, বিগত দিনে তারা যদি গুড বিজনেস প্লেয়ার হয়ে থাকেন, এর বিরুদ্ধে কোন ধরনের মানি লন্ডারিং সহ তদন্ত চলছে কিনা এগুলো দেখা আমার প্রাথমিক কাজ। দ্বিতীয় হচ্ছে, তারা পশ্চিমবঙ্গে জমি নিয়ে রেখেছেন অথচ ইউনিট তৈরি করেছেন কিনা, আবার নতুন করে সম্পর্ক স্থাপন করে ওই জমিগুলো শুধু রক্ষা করতে চাইছেন কিনা। তৃতীয় হচ্ছে, তারা আসছেন কাটসিমিট করতে, না ডেস্টিনেশন বেঙ্গল একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসছেন যেখানে আমি তাকে 70 জমি তুলে দিতে চাইব। আপনি আগামী 22 তারিখের বাজেটে শিল্প সংক্রান্ত কিছু ইতিবাচক দিক আমাদের সরকারের দেখতে পাবেন। বাজেট যেহেতু গোপনীয় বিষয়, মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি, আগে আমি বলতে পারি না। স্বাভাবিকভাবে একটা আশার আলো আপনাদের দেখালাম, একটু সময় আপনারা দিন। আমার কাছে লিস্ট রয়েছে, বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে, তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করব। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। পুষ্পাদের হালত তো দেখতেই পাচ্ছেন আপনারা। বিপর্ষী চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। আর না ভাই, অনেক দূর যেতে হবে।
গন্ডগোল হয়ে যাবে, ফিরতে পারবো না। বিপরীত নমস্কার, আমি বিপ্রসী চট্টোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা। আপনার কাছে দুটো প্রশ্ন। সেটা হচ্ছে, আপনি এইমাত্র বললেন যে আপনার এই যে নতুন সরকার চলছে তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক মানুষের তাদের যে স্বার্থ সেগুলোকে সুরক্ষিত করা। এই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে হকার উচ্ছেদের মতো ঘটনা ঘটছে, বারবার একটা কথা উঠেছে বিকল্প একটা ব্যবস্থা তাদের জন্য করা। এই সরকার কি তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থার কথা ভাবছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। বিগত সরকারের আমলে কিছু আর্থিক অনুদান বিভিন্ন ক্লাবকে দেওয়া হতো। নতুন সরকারের পরিকল্পনার মধ্যে কি সেই আর্থিক অনুদানের বিষয়টি রয়েছে? এই দুটো প্রশ্ন আপনার। প্রথম প্রশ্নের উত্তর দিই, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে। সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন, মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক। যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর মেটিয়া বরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। অতএব আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আর রিগার্ডিং দুর্গাপুজো, এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা আমি করব। তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আমার হাতেই আছে, আমার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি এটা সাংস্কৃতিক দপ্তরের মধ্যে পড়ে, আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতন সাংবাদিক সম্মেলন এখানেই শেষ হচ্ছে।